আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা পঞ্চদশ অধ্যায় দিনাজপুর বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত উদ্দীপকটা একটু দেখি। আচ্ছা, উদ্দীপকে বলতেছে কি দেখো যে উদ্দীপকে হচ্ছে দশম শ্রেণীর ছাত্র রনি প্রায় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় ও পথে ঘাটে অল্প বয়সী মেয়েদের উত্ত্যক্ত করে। তার মানে কি দেখো ইভটিজিং করতেছেন। তারপরে সম্প্রতি সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। অন্যদিকে জনাব রবিন গার্মেন্টসে কাজ করে দেওয়ার নামে গ্রামের সহজ সরল মেয়েদের বিদেশে পাচার করে। সম্প্রতি তিনি নারী পাচারের অভিযোগে পুলিশের হাতে কি গ্রেপ্তার হয়েছেন। এখন দেখো ক নম্বর কোশ্চেনটা কি, যে নৈরাজ্য কি বলতেছে, যে সামাজিক নৈরাজ্য জিনিসটা কি। এরপরে খ নম্বর শিশু শ্রমের একটি কারণ ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, গ নম্বর কোশ্চেনটা যে রনির কার্যক্রম কোন সামাজিক সমস্যার ইঙ্গিত করেছে ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর কোশ্চেনটা যে জনাব রবিনের মতো মানুষের হাত থেকে রক্ষা পেতে পুলিশের গ্রেপ্তার কার্যক্রম কতটুকু ফলপ্রসূ কি বলতেছে যুক্তিসহ লেখো। এখন আমরা ক নম্বর আনসারটা দেখি যে নৈরাজ্য বলতে কি বোঝায়। এখন দেখো যে নৈরাজ্য বলতে বোঝাইতেছে যে সামাজিক বিশৃঙ্খলার চরম রূপ হচ্ছে সামাজিক নৈরাজ্য। কি যে সামাজিক বিশৃঙ্খলার, এখন দেখো একটা সমাজে যখন কি বিশৃঙ্খলার একটা চরম রূপ চলে যায়, সেই চরম রূপটাকে আমরা বলতেছি কি সামাজিক নৈরাজ্য। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা কি ছিল, খ নম্বর কোশ্চেনটা বলতেছে শিশু শ্রমের একটি কারণ ব্যাখ্যা করো। আচ্ছা, কি কারণে শিশু শ্রম হয়ে থাকে একটা কি কারণ ব্যাখ্যা করতে বলতেছে যে দারিদ্রতাই হচ্ছে কি শিশু শ্রমের প্রধান কারণ। দরিদ্র পরিবারগুলোতে মৌলিক চাহিদা বিশেষ করে খাদ্যের অভাব প্রকট থাকে। এখন যখন পরিবারের প্রধান উপার্জনকারীর একার আয়ে সংসার চলে না, তখন পরিবার টিকে থাকার তাগিদে শিশুদের কি কাজে পাঠানো হয়। এখন দেখো মনে করো যে একটা কি পরিবারে মানে কি যে উপার্জনক্ষম ব্যক্তি মনে করো যে একজন কি বাবা শুধু, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা কি শিশু বা মানে কি যে সবাই মিলে 5 থেকে 7 জন, কি এখন কর্মক্ষম ব্যক্তি একজন। তো পরবর্তী কি দেখা হয় যে এই শিশুদের কি পড়াশোনার খরচ আর চালাতে পারে না। বলতেছে এই শিশুদের পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য যেমন পরিবারের থাকে না, তেমনি তাদের শ্রম থেকে পাওয়া সামর্থ্য কি অর্থ পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন দেখো তখন কি করে যে ছোট বাচ্চা যেই কাজই করে কোনো উপার্জন করুক না কেন, সেই টাকাটাই তাদের জন্য কি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূলত পেটের ক্ষুধা মেটানোর জন্য এবং বেঁচে থাকা সংগ্রামের কারণে শিশুরা শিক্ষার সুযোগ হারিয়ে শিশু শ্রমে কি জড়িয়ে পড়ে। তো এটা হচ্ছে কি যে বাংলাদেশের শিশু শ্রমের একটি কি প্রধান কারণ। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে গ নম্বর, যে রনির কার্যক্রম কোন সামাজিক সমস্যার ইঙ্গিত করেছে ব্যাখ্যা করো। এখন দেখো রনির কার্যক্রমটা কি ছিল একটু উদ্দীপকে দেখো যে রনি হচ্ছে কি প্রায় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় এবং পথে অল্প বয়সী যে মেয়েদেরকে উত্ত্যক্ত করে মানে ইভটিজিং করতেছে, এবং সম্প্রতি সে ছিনতাই করতে গিয়েও পুলিশের কাছে কি হয়েছে ধরা পড়ছে। এখন বলছে রনির কার্যক্রম কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছে ব্যাখ্যা করো। রনি হচ্ছে কিশোর। আচ্ছা, দেখো যে উদ্দীপকে রনির কার্যক্রম কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যাকে ইঙ্গিত পাওয়া যায়। কি কিশোর অপরাধ, দেখো যে যেহেতু রনি সে কিশোর ছিল, তো পরবর্তীতে সে কি কিশোর অপরাধের সাথে কি জড়িয়ে পড়ছে। বলতেছে অল্প বয়স্ক ছেলেদের, দেখো অল্প বয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংগঠিত সমাজ ও রাষ্ট্রবিরোধী দেখো কাজকেই কিশোর অপরাধ বলা হয়। কি যে কাজটা হচ্ছে কি রাষ্ট্রবিরোধী। এখন দেখো যে শুধু ছেলেরা এমন কাজ করে না এমন না, মেয়েরাও কি অনেক ধরনের কি রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত আছে। তো বাংলাদেশের আইন অনুযায়ী সাধারণত 7 থেকে 16 বছর বয়সী শিশু দেখো কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডকে কিশোর অপরাধ বলা হয়। এখন দেখো অনেক জায়গায় হচ্ছে কি 16 বছরের জায়গায় 18 বছরও থাকতে পারে, যেমন জাতিসংঘ শিশু কনভেনশন অনুযায়ী 18 বছরের নিচে সকলেই শিশু। তো দেখো এরপরে আইএলও এবং জাতিসংঘ শিশু শ্রমকে শিশুদের শৈশব সম্ভাবনা এবং মর্যাদা হরণকারী এবং শারীরিক মানসিকভাবে ক্ষতিকর কাজ হিসেবে সংজ্ঞায়িত করে তা নির্মূলে কি করছে কাজ করছে। দেখো এই যে এই সংস্থা এই শিশু শ্রমের নির্মূলে কি করছে কাজ করছে। বলতেছে আইএলও কনভেনশন 138 ও 182 অনুযায়ী, আচ্ছা বলতেছে নির্দিষ্ট বয়সের নিচে কাজ করানো বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজে তাদের নিয়োগ সম্পূর্ণ নিষেধ। তো বাংলাদেশ শ্রম আইন 2006 কি 14 বছরের কম শিশুদের কাজে এবং হচ্ছে কি যে নিয়োগ এবং 14 থেকে 18 বছরের বয়সী জন্য দেখো 14 থেকে 18 বছর বয়সীদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ নিষিদ্ধ করা হয়েছে। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022 সালের শিশু শ্রম দেখো জাতীয় শিশু শ্রম সমীক্ষা অনুযায়ী 17.76 লক্ষ শিশু কি 5 থেকে 17 বছর বয়সী সরাসরি শিশু শ্রমে কি নিয়োজিত আছে। এখন দেখো বাংলাদেশে কি রাস্তাঘাটে পথে ঘাটে আমরা যাই দেখি না, যেদিকে দেখি না কেন শিশু একটা কোনো না শিশু দেখো প্রত্যেকটা শিশু প্রায় হচ্ছে কি শিশু শ্রমের সাথে জড়িত আছে। আমরা দেখি রাস্তা
রাস্তাঘাটে দেখি। তো বিগত এক দশকে শিশু শ্রমের সংখ্যা প্রায় 4 থেকে 5% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো বর্তমানে বাংলাদেশের শিশু শ্রমের হার 9.2%। কত পার্সেন্ট? 9.20%। এখন দেখো, তো এই যে এখন শিশু শ্রমের কথাটা এখানে বলা হলো কেন, মূলত যে এখানে যে শিশুরা দেখো যে পরবর্তীতে এই শিশু শ্রম থেকে তারা বিভিন্ন প্রকার দেখো যে খারাপ কাজের থেকে চলে যায়, কি খারাপ কাজের দিকে চলে যায়। পরবর্তীতে দেখো উদ্দীপকে দেখা যায় দশম শ্রেণীর ছাত্র রনি প্রায় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে এবং সম্প্রতি সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। তাই এই বৈশিষ্ট্যগুলো কিশোর অপরাধের কি চিরাচরিত রূপ। রনির বয়স 16 বছরের কম এবং সে দশম শ্রেণীর ছাত্র হয়। তার অপরাধ হচ্ছে কি গুলো কিশোর অপরাধের মধ্যে পড়ে। কোন অপরাধের মধ্যে পড়ে? কিশোর অপরাধের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি, ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে ঘ নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা, জনাব রবিনের মতো জনাব রবিনের মতো মানুষদের হাত থেকে রক্ষা পেতে পুলিশের গ্রেপ্তার কার্যক্রম কতটুকু ফলপ্রসূ। কি বলতেছে যে জনাব রবিন, আচ্ছা দেখো জনাব রবিন কি করে? মেয়ে পাচার করে। আচ্ছা, বলতেছে এখন যে জনাব রবিন, দেখো উদ্দীপকে বর্ণিত জনাব রফিকের মতো নারী শিশুর পাচারকারীর হাত থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের গ্রেপ্তার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি যে এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ, তবে এটি একমাত্র বা চূড়ান্ত সমাধান নয়। পাচার নির্মূলে এর সাথে সামাজিক সচেতনতা ও দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়া সমন্বয় কি প্রয়োজন। এখন দেখো যে বলতেছে যে বাংলাদেশ শিশু পাচার প্রতিরোধ দমনে প্রধানত মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 কার্যকর করেছে। কি করেছে? সরকার এটি কি কার্যকর করেছে। বলতেছে এই আইনের মাধ্যমে শিশু ও পাচারকে একটি গুরুতর অপরাধ হিসেবে কি গণ্য করে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। এখন দেখো উদ্দীপকে জনাব রফিক বলতেছে মতো ব্যক্তিরা যখন চাকরির প্রলোভন দেখিয়ে নারী পাচার করে তখন পুলিশের গ্রেপ্তার অভিযান পাচারকারীদের তাৎক্ষণিকভাবে কি অচল করে দেয়। এতে অনেক সম্ভাব্য ভুক্তভোগী রক্ষা পায়। অপরাধী গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনলে অন্যদের মধ্যে আইনের প্রতি কি ভয় সৃষ্টি হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার কি হার কমিয়ে দেবে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি যে কি যে রবিন এই রফিক হচ্ছে কি করছে? নারী পাচার করতে। তো নারী পাচারে কি আমাদের যে বাংলাদেশে যে আইনি পদক্ষেপ আছে, এই আইনি পদক্ষেপের মাধ্যমে কি করবে যে অপরাধী গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনলে অন্যদের মধ্যেও কি আইনের প্রতি ভয় সৃষ্টি হবে। তখন কি করবে? এই অপরাধমূলক কাজগুলো করবে না। তাহলে কি আইনের কি স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।